গণিত মানেই খুব কঠিন, গণিত মানেই খুব ভয়ের। ম্যাথামেটিক্স অনার্সে আমরা ভর্তি হয়েছিলাম মেদিনীপুর কলেজে 120 জন সম্ভবত, এবং আচ্ছা। লাস্ট ইয়ারে পাস করেছিলাম 30 জন। তো আমরা পাস করার সাথে সাথেই চাকরি পেতাম। 2008-এ আমরা মাস্টার ডিগ্রি করেছি, 2009 স্কুলে জয়েন করে গেছি, যেটা কিন্তু এখনকার স্টুডেন্টরা সেটা পাচ্ছে না। এখন ঠিক। পাস করার পরেও এক একজনকে প্রথমত এমএসসি করে হচ্ছে না কিছু, তারপরে বিএড করতে হচ্ছে 2 বছরের, হুম। তারপরে এবার কবে এসএসসির ফর্ম বেরোবে বসে থাকতে হচ্ছে। ছেলেটি ম্যাথামেটিক্স আয়ত্ত করতে পেরেছে, তার অন্য কোনো সাবজেক্ট আয়ত্ত করতে অসুবিধা হবে না। বেদের মধ্যে সবচেয়ে প্রাচীন যেটা হচ্ছে ঋগ্বেদ, সেই ঋগ্বেদে কিন্তু প্রচুর ম্যাথামেটিক্যাল জিনিসপত্র বলা আছে। আচ্ছা। ঠিক আছে, সূত্র বলে একটা সূত্র আছে, যেখানে অনেক কিছুই বলা আছে ম্যাথামেটিক্সের, যেগুলো কিন্তু পরবর্তীকালে আমরা বাইরের লোকের কাছ থেকে শুনছি। সবাই রামানুজমের নাম আশা করি শুনেছেন, আশা করি না, আমি 100% শিওর সবাই রামানুজমের নাম শুনেছেন। নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এটি আমাদের এপিসোড 5। তো আজকে আমাদের যিনি অতিথি আছেন, উনি ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয় অটোনমাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এইচওডি ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের। আজকে ওনার সাথে আমরা অনেক কিছু আলোচনা করব। জানি ম্যাথামেটিক্স বা গণিত এই কথাটা শুনে অনেকের হয়তো ভয় লেগে গেছে, যারে বাবা সেই আবার কষ্টের জায়গা, সেই আবার ভয়ের জায়গা, সেই নিয়ে আবার কি পডকাস্ট হবে। তো আজকে অনেক ভালো ভালো জিনিস আলোচনা হবে এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা হবে, এবং আশা করি আমি এটি সকলেরই উপকারে আসবে, সমস্ত শিক্ষার্থীদের, অভিভাবকদের, প্রত্যেকের জন্যই। তো সেইভাবেই আমরা আলোচনা করব এবং আমরা চেষ্টা করব যে আমাদের যিনি স্যার আছেন উনিও ভালো করে সেই বিষয়গুলি সহজে আপনাদেরকে বুঝে সমস্ত কিছু তুলবেন। তো যাই হোক, আর বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের এপিসোড নম্বর 5-এ ওনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আপনাকে ধন্যবাদ। স্বাগত মাইক উইথ ঋষি চ্যানেলে সময় দেওয়ার জন্য। তো অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্যে। এবং আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সময় করে এসেছেন আমাদের এখানে। তো অঙ্ক তো একটা ভয়ের জায়গা, মানে অঙ্ক বা গণিত এই কথা শুনে আমার নিজেরও মানে আস্তে আস্তে ভয় লাগছে। আমি ভাবছি কী জিজ্ঞেস করবো আপনাকে, কিন্তু আপাতত ওই ভেতরের সমস্ত রহস্যতে যাওয়ার আগে আমি চাই যে একটু আপনি আপনার সম্পর্কে একটু যদি কিছু আমাদের ভিউয়ার্সদের জন্য বলেন সংক্ষেপে, তাহলে খুব ভালো হয়। গণিত প্রথমেই বলি, গণিত মোটেই ভয়ের জায়গা নয়। এটা আমাদের একটা ছোটবেলা থেকে একটা মিথ, একটা ভ্রান্ত ধারণা একটা আমাদের মাথায় গেঁথে দেওয়া হয় যে গণিত মানেই খুব কঠিন, গণিত মানেই খুব ভয়ের, গণিত মানেই ভুল হয়ে গেলে জিরো। তো এই একটা ভয়, আর মানুষের একটা এটা স্বাভাবিক বৈশিষ্ট্য যে যে জিনিসটা মানুষ ভয় পায় সেটা ক্রমশ ইন্টারেস্ট হারিয়ে ফেলতে থাকে, যার ফলে এই গণিত ভীতির এই জিনিসটা জন্ম নেয়। কিন্তু আদৌ গণিত কঠিন সাবজেক্ট নয়, বরং খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, যেটা যদি কেউ ঠিকঠাক করে ধরে ফেলতে পারে তাহলে তার গণিত বাদ দিয়ে আর অন্য কোনো সাবজেক্ট ভালোই লাগবে না। মানে আমার ব্যক্তিগত বিষয় যদি বলি, আমি আমার অ্যাকচুয়ালি প্রথম জীবনের সবচেয়ে যদি ইন্টারেস্টিং কিছু থাকে সেটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং ছিল, আচ্ছা। টেকনোলজি। আচ্ছা। তো সেইভাবে সঠিকভাবে ঠিক রুট না জানার জন্যে বা ওই দিকে আমি যেতে পারিনি। এখনো পর্যন্ত আমার টেকনোলজি খুবই ভালো লাগে, অঙ্কের থেকেও বেশি ভালো লাগে। আচ্ছা। আর আমার দ্বিতীয় যদি কোনো ফেভারিট সাবজেক্ট থাকে সেটা হচ্ছে অঙ্ক। এর বাইরে আমি কিন্তু অন্য কোনো সাবজেক্ট নিয়ে আমি ভাবিইনি। কারণ আমি, আমার মনে আছে এখনও আমি মাঝে মাঝে নিজের বোকামিতে একটু ভাবিও হাসিও, যে কারণে আমি গ্র্যাজুয়েশনে হচ্ছে শুধুমাত্র একটা সাবজেক্টে একটা কলেজেই ফর্ম ফিল আপ করেছিলাম, সেটা হচ্ছে মিদনাপুর কলেজে ম্যাথ অনার্স। আমি আচ্ছা। দ্বিতীয় কোনো কলেজেও ফর্ম ফিল আপ করিনি, আর দ্বিতীয় কোনো সাবজেক্টেও ফর্ম ফিল আপ করিনি। আমি সেটা আজকের দিনে মাঝে মধ্যে ভাবি যে বাই চান্স যদি আমার না হতো লিস্টে, যদিও আমি সেটা কনফার্ম ছিলাম যে আমার হবেই, তাও তাও হয়তো প্রচুর এক ঝাঁক ভালো ভালো ছেলে চলে এলো, আমার নাম শেষে চলে গেল। হুম 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 তখন আমার কি হতো, কারণ তখন তো পরের বছর অ্যাডমিশন মানে আর সম্ভব নয়, 10% তখন হুম নাম্বার কেটে হুম নিত। হুম এখন কিন্তু সেই নাম্বারটা কিন্তু কেটে নেয় না। হুম। তো তাই, যে অঙ্ক হচ্ছে আমার, যে যদি সাবজেক্ট বলতে হয় তাহলে অঙ্ক হচ্ছে অবভিয়াসলি আমার খুবই ভালো সাবজেক্ট। আর যে টেকনোলজি বললেন বা ইঞ্জিনিয়ারিং বললেন, এটা কি মানে স্কুল লাইফ থেকেই না এইচএস এর পর ওটা মনে না হয়েছিল না, যে? এটা একদম ছোটবেলা থেকে। আচ্ছা। ছোটবেলা থেকে যখন আমাদের, আমরা সেইভাবে তো ঠিকঠাক গাইডেন্স পাইনি। ছোটবেলায় আমাদের ইচ্ছে ছিল, মানে আমার ইচ্ছে ছিল বড় হয়ে ইলেকট্রিক মিস্ত্রি হব। কারণ হচ্ছে খুব ভালো লাগতো টেকনোলজি। এই ইলেকট্রিক মিস্ত্রিদের অবাক হয়ে দেখতাম যে কিভাবে এরা ওয়্যারিং করে ফেলছে, হ্যাঁ কিভাবে এই লাইট হ্যাঁ। লাগিয়ে ফেলছে, ফ্যান লাগিয়ে ফেলছে। আমার খুব ইচ্ছে হতো যে আমিও শিখবো, হুম। এবং আমি করেওছি। একদম যে করিনি সেরকম নয়, আচ্ছা। করেওছি টুকটাক, এখনো পারি করতে, বাহ। কিন্তু এখন ওই সময়টা আর দেওয়া যায় না। হুম।
আর সাবজেক্ট হিসেবে বললে যখনই বলতো বাবা মাই বলতো মেনলি যে পড়তে বস বললেই আগে math। অঙ্ক খাতা নিয়ে বসে পড়তাম। রাতে ঘুম পাচ্ছে, অঙ্ক খাতা নিয়ে বসে পড়তাম। অঙ্ক করলে ঘুমও কেটে যেত আর মাইন্ডও ফ্রেশ হয়ে যেত। আচ্ছা, এবং এই যে বলি যেমন আপনি বললেন যেমন অঙ্ক বা গণিত যদি বলি আমরাও করেছি, কিন্তু মানে আপনার জীবনে এরকম কি কি এসেছে মানে যে আপনার মানে যদি কোনো সময় হয়তো প্রথম একদম যে শুরু প্রাথমিক যে শিক্ষা, তারপর ধরে নিন আপনি গেলেন হাই স্কুলে বা কিছু, তো তখন এরকম কি কাউকে দেখে আপনার অঙ্ক ভালো লাগা শুরু হয়েছে বা কোনো টিচারের এরকম কিছু কি ঘটনা, না আপনার নিজে থেকেই ভালো লাগতো ব্যাপারটা? না, ছোটবেলা থেকে অঙ্ক জিনিসটা আমার ভালোই লাগতো। ছোটবেলায় সেইভাবে কেউ যে যাকে দেখে আমার অঙ্ক ভালো লেগেছে এরকম কেউ আসেনি। আমার প্রথম থেকে আমার টিচার হচ্ছেন আমার মা। আমি টিউশন তো মাধ্যমিক পর্যন্ত সেইভাবে পড়িনি, এক দুটো ছাড়া। আর তাই ছোটবেলা থেকে আপ টু এইচএস পর্যন্ত সেইভাবে আমাকে কাউকে দেখে যে অঙ্ক ভালো লেগেছে এটা কিন্তু হয়নি। অঙ্ক আমার অটোমেটিক্যালি ভেতর থেকেই ভালো লাগতো। আচ্ছা। আর গ্র্যাজুয়েশনে এসে আমি একজনের নাম বলতেই হবে, তিনি হচ্ছেন আপনিও চেনেন হয়তো, দীপঙ্কর দাস স্যার, প্রফেসর দীপঙ্কর দাস স্যারের কাছে পড়তাম, স্যারের বাড়িতে থাকতাম। সেখানে কিন্তু একটা ইন্টারেস্ট অ্যাকচুয়ালি আমরা এইচএস পর্যন্ত অন্যরকম অঙ্ক করি। ঠিক। এইচএস পর্যন্ত আমরা অঙ্ক করি জাস্ট প্রবলেম সলভিং। আমাদের কিন্তু কেউ সেইভাবে গাইড করে না যে ভেতরে ঢুকতে হবে। কিভাবে অঙ্ক করানো হয় আমাদের এখানকার সিস্টেম, যে এক্সারসাইজে বা কিছু এক্সাম্পল করিয়ে দেওয়া হলো একটা এক্সারসাইজে, যে এই 5টা অঙ্ক করিয়ে দিলাম, বাকিগুলো ওই একই রকম ভাবে হবে। এবং এক্সারসাইজগুলো সেইভাবেই বানানো যে 2-3টে অঙ্ক টাইপ করিয়ে দিলে বাকিটা সেটা হয়ে যাবে। এইভাবে দেখবেন আমাদের এখানে মাধ্যমিক এইচএস পর্যন্ত সেম স্ট্রাকচারে পড়ানো হয়। তো আমিও সেই স্ট্রাকচারেই পড়ে এসেছি। কখনো ওইভাবে ভেতরে ভেবে যে একটা অঙ্কের ভেতরে এত কিছু আছে সেটা ভাবা সেইভাবে হয়নি। তো সেই ভাবনা চিন্তাটা প্রথম স্যারই আমাদের মাথায় ইনপুট করেন যে না, ভেতরেও অনেক কিছু আছে। গ্র্যাজুয়েশনের সাথে এইচএস হচ্ছে আকাশ পাতাল ডিফারেন্স, দুটো সম্পূর্ণ আলাদা জায়গা। এইচএস পর্যন্ত ট্র্যাডিশনাল ম্যাথামেটিক্স পড়ে আসি, আর ওখানে হচ্ছে অরিজিনাল ম্যাথামেটিক্স যদি কেউ পড়ে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশনে এসে, কারণ ওখানে তাকে ভাবতে হয়, থিঙ্কিং করতে হয়। সেখানে ওই এইচএস পর্যন্ত মুখস্থ বিদ্যা বা প্র্যাকটিস খুব একটা কাজে আসে না। তো এবার একটা ম্যাথের ভেতরে কি করে ঢোকা যায় সেটা কিন্তু স্যারই শিখিয়েছিলেন, এবং স্যারকে দেখেই অনেকটা উৎসাহ পেয়েছিলাম যে না, ম্যাথকে এইভাবেও ভাবা যায়। আচ্ছা, এরকম যে আপনি বললেন কলেজ লাইফের কথা, এরকমও কি হয়েছে মানে আপনার বন্ধুরা যারা যারা একসাথে পড়েছেন ক্লাসমেটরা, অনেকে হয়তো কমপ্লিট করে উঠতে পারেনি, মানে ভয় বা কঠিন লেগে, এরকম কি কোনো হয়েছে? হ্যাঁ, ম্যাথামেটিক্স অনার্সে আমরা ভর্তি হয়েছিলাম মেদিনীপুর কলেজে 120 জন সম্ভবত, এবং লাস্ট ইয়ারে পাস করেছিলাম 30 জন। 120 থেকে 30? 90 জন নেই একদম? ম্যাক্সিমামেই 3 বছরে কমপ্লিট হতো না তখন। অ্যাকচুয়ালি সিস্টেমটা কঠিন ছিল একটু, 2+1 সিস্টেম ছিল। প্রথম 2 বছরে আমরা 4টে পেপার শেষ করতে হতো, তারপর 1 বছরে 4টে পেপার শেষ করতে হতো। আচ্ছা। তাই অনেকেই হচ্ছে ওই ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করার পরে সেকেন্ড যে ইয়ার হতো, মানে সেকেন্ড পরীক্ষাটাতে ড্রপ দিতে হতো অনেককেই। বা এইভাবে 3 বছরে কমপ্লিট করাটা একটু টাফ হয়ে যেত অনেকের পক্ষে, কারো 4 বছর, কারো 5 বছর লেগে যেত। আমার যতদূর মনে পড়ছে আর কি, যে আমরা 120 জন ভর্তি হয়েছিলাম, কিন্তু শেষ করতে পেরেছিলাম প্রথমেই আর কি 3 বছরেই শেষ করতে পেরেছিলাম ওই 30-35 জন মতো। আচ্ছা, এই যেমন আপনি বললেন যে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন, দেন তারপর মাস্টার্স করলেন, মানে আপনার কি গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করতে করতেই কি আপনার মধ্যে সেই একটা লক্ষ্য তৈরি হয়েছিল যে আপনি টিচারশিপই করবেন? হ্যাঁ, টিচারশিপ করব, এটা আমাদের গ্র্যাজুয়েশন থেকেই অনেকটা লক্ষ্য তৈরি হয়েছিল। কারণ আপনি যখন সাবজেক্ট স্পেসিফিক হয়ে যাচ্ছেন, আপনি যখন ম্যাথটাই ভালোবেসে পড়ছেন, তখন আপনারও ইচ্ছে হবে যে আমি যেটা শিখছি সেটা আমি কাউকে শেখাই। ঠিক আছে, সেটা ওয়েস্ট হতে দেওয়া ভালো লাগবে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমাদের এখানকার যে কালচার মেদিনীপুরের, এখানে সেইভাবে অন্য চাকরির দিকে কেউ ঝুঁকতো না, টিচিং লাইনটাকেই সবাই চয়েস এবং করতো। সেই সময় যদি কথা বলি, সেই সময়ের যখন কথা বলবেন, কারণ প্রচুর তখন এসএসসি হতো বছর বছর, আমরা সিনিয়র দাদারা সব দেখছি পাস করছে, স্কুলে চাকরি করে যাচ্ছে, পেয়ে যাচ্ছে। আর আমাদের কাছে, আমাদের যেটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা ভাবতে গেলে, আমাদের কাছে কিন্তু একটা প্রথম জব পাওয়াটা বড় ব্যাপার ছিল, যে আগে আমি একটা জব পেতে হবে যেভাবে হোক, তারপরে আমি পরের লক্ষ্যটা ভাববো। তাহলে সেই হিসাবে তখন আমাদের কাছে ইজিএস্ট জব ছিল স্কুল টিচারশিপ, এবং তাতে আমি প্রথমে ঢুকেছিলাম। ঢোকার পরে এবার তারপরের স্টেপগুলো ভাবতে শুরু করেছিলাম, যে যাই হোক একটা সিকিউরিটি তো চলে এলো, এবার হচ্ছে
যদি কলেজের দিকে ভাবা যায় তখন কিন্তু ভেবেছিলাম। তো আপনার কলেজে প্রায় কত বছর হয়ে গেল চাকরি করে? কলেজে আমি 2017 সালে জয়েন করেছিলাম, আচ্ছা। আর স্কুলে জয়েন করেছিলাম 2009। তার মানে আপনার অনেক দিন, মানে 2009 থেকে 26 মানে অনেক বছরের হ্যাঁ, আপনার জার্নি, অনেক বছরের যে আপনি জার্নি। এত বছর শিখিয়ে। তার এবার মানে সেটা হচ্ছে একটা, তখন ওই যে আমরা পাস করার সাথে সাথেই চাকরি পেতাম। 2008-এ আমরা মাস্টার ডিগ্রি করেছি, 2009 স্কুলে জয়েন করে গেছি, যেটা কিন্তু এখনকার স্টুডেন্টরা সেটা পাচ্ছে না। এখন ঠিক। পাস করার পরেও এক একজনকে প্রথমত এমএসসি করে হচ্ছে না কিছু, তারপরে বিএড করতে হচ্ছে 2 বছরের, তারপরে এবার কবে এসএসসির ফর্ম বেরোবে বসে থাকতে হচ্ছে। বসে থাকার পরেও এবার এসএসসিও তো কন্টিনিউ হচ্ছে না, আজ পরীক্ষা হলে তার 2 বছর পরে রেজাল্ট বেরোচ্ছে, এই করে করে এক একজন প্রায় মাস্টার ডিগ্রির পরে 5 বছর 6 বছর ধরে বসে যাচ্ছে। আমাদের কপাল ভালো ছিল, তাই হচ্ছে আমাদের বসে থাকতে হয়নি, তাই আমরা এত বছর সার্ভিস এনজয় করতে পেরেছি। আচ্ছা, এই যেমন বললেন যে এসএসসি, যেমন সবাই জানে যে এরকম দেরি হতে বিভিন্ন কারণবশত, কলেজ সার্ভিস কমিশনের কি যে সমস্ত এক্সাম বা ইন্টারভিউ যেগুলো বেশি, ওইগুলো কি এইভাবেই লং টার্ম প্রসেসে চলতে থাকে মানে? হ্যাঁ হ্যাঁ, কলেজ সার্ভিস কমিশনও লং টার্ম প্রসেস চলতে থাকে। আচ্ছা। কলেজ সার্ভিস তাও রেগুলার চলছে একদম। এসএসসিটা যেমন একদম বন্ধ হয়ে গেছিল মাঝে, কলেজ সার্ভিসটা রেগুলার চলছে, ওদের এমনি দেরি হয়। এসএসসিটা যেমন বামফ্রন্ট আমলে খুব ফাস্ট হতো, এমনকি এরকমও গেছে 1 বছরে 2টো এসএসসি হয়েছে, এরকমও হয়েছে। আচ্ছা, 1 বছরে 2টো 1 বছরে 2টো এসএসসি হয়েছে, কারণ আগের বছর প্রত্যেক বছর ডিসেম্বরে পরীক্ষা হতো, ওটা একটু পিছিয়ে গেছিল পরীক্ষাটা, মার্চে হয়েছে, আবার সেই বছর ডিসেম্বরে আবার পরীক্ষা আচ্ছা। হয়েছে। তো 1 বছরে 2টো এসএসসিও রেকর্ড আছে। সেটা সিএসসিটা প্রতি বছর হয় না, একটু টাইম লাগে, কিন্তু ওটা কন্টিনিউ চলছে। আচ্ছা, আমি যেটা শুনেছি যে ম্যাথ নিয়ে যেমন বললেন, টিচারশিপ তো আছেই, এছাড়াও আমি মানে দেখেছি বা মানে বিভিন্ন গুগল সার্চ করে বিভিন্ন, যে ম্যাথ নিয়ে তো আরও অনেক রকম মানে আলাদা লাইনেও বিভিন্ন যাওয়া যায়, তাই তো? তো সেটা যদি একটু আপনি বলেন যে শুধু পড়ানো ছাড়া ম্যাথ নিয়ে আর কি কি করা যেতে পারে? ম্যাথামেটিক্স হচ্ছে, অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সকে বলা হয় কুইন অফ সায়েন্স। কারণ ম্যাথামেটিক্স, আমিও বিশ্বাস করি এটা, যে যে ছেলেটি ম্যাথামেটিক্স আয়ত্ত করতে পেরেছে তার অন্য কোনো সাবজেক্ট আয়ত্ত করতে অসুবিধা হবে না। তাই একটা ম্যাথামেটিক্স অনার্সের ছেলে গ্র্যাজুয়েশনের পরে সে যে কোনো রুটে যেতে চাইলে সে সব রুটে যেতে পারবে। সে যদি কম্পিটিটিভ এক্সামে পড়াশোনা করতে চায়, রেল, ব্যাংক তো খুব ইজি তার কাছে, কারণ আচ্ছা। ব্যাংকে যেহেতু বেস ম্যাথামেটিক্স থাকে, রেল সব কিছু, এই ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামে 2টো বেস্ট সাবজেক্ট থাকে, একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে ইংলিশ। একটা ইংলিশের ছেলের ম্যাথ আয়ত্ত করা কিন্তু খুব টাফ ব্যাপার, কিন্তু উল্টোটা টাফ নয়, ম্যাথামেটিক্সের ছেলের কিন্তু ইংলিশ আয়ত্ত করা এমন কিছু কঠিন কাজ নয়, একটু চেষ্টা করলে সে করতে পারবে। তাই আমার মতে ম্যাথামেটিক্স অনার্স যদি কেউ পড়ে থাকে, সে যে কোনো টাইমে একটু চেষ্টা করলে যে কোনো চাকরি ক্র্যাক করতে পারবে। এবং আমার দেখা, মানে অ্যাকচুয়ালি আমাদের সময় যেহেতু স্কুল সার্ভিস কমিশনটাই আমরা খুব ইজিলি পেয়ে যেতাম, তাই কেউ ট্রাই আমরা করতাম না, অন্যদিকে চেষ্টাই করতাম না। আর এখন যেহেতু সেটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে, তাই বহু ম্যাথামেটিক্স অনার্সের ছাত্রছাত্রী ট্রাই করছে বিভিন্ন দিকে, এবং আমার দেখা আমারই অনেক ছাত্রছাত্রী বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডিপার্টমেন্টে আর চাকরি পাচ্ছে সফলভাবে। কেউই যে বিরাট কিছু বসে থাকছে সেরকম কিন্তু নয়। আচ্ছা। এছাড়াও আপনি যদি বলেন ম্যাথের বিভিন্ন লাইন যদি বলেন, গ্র্যাজুয়েশন করার পরে আপনি নেট, গ্র্যাজুয়েশনের পরে আপনি জ্যাম দিতে পারেন, জ্যাম দিয়ে আপনি আইআইটি থেকে মাস্টার ডিগ্রি করতে পারেন। আচ্ছা। ঠিক আছে, এটা দুরকমভাবে ম্যাথামেটিক্স থেকে দুরকমভাবে মাস্টার ডিগ্রি করা যায়, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের উপরও করা যায়, আর একটা হচ্ছে ম্যাথামেটিক্সের উপরে করা যায়। আচ্ছা। আইআইটি থেকে করা যায়, আইএসআই এন্ট্রান্স এক্সাম হয়, আইএসআই থেকে আপনি করতে পারেন। এছাড়া বিভিন্ন দামি দামি ইনস্টিটিউটগুলো থেকে এন্ট্রান্স এক্সামিনেশন হয়, যেমন হচ্ছে ম্যাথামেটিক্যাল সিএমআই, চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট, টিআইএফআর, বিভিন্ন জায়গা থেকে হয়। সেগুলো থেকে আপনি যদি স্টাডি লাইনে যেতে চান তাহলে ওগুলো করতে পারেন। আচ্ছা। এছাড়া আপনি মাস্টার ডিগ্রির পরে আপনি গেট ক্র্যাক করে আপনি ম্যাথামেটিক্সের মাস্টার ডিগ্রির পরে আপনি এমটেকে যেতে পারেন। আচ্ছা। এমটেক থেকে আপনি আবার কর্পোরেট সেক্টরে যদি আপনি যেতে চান সেখানে যেতে পারেন। আচ্ছা, ওখান থেকে কর্পোরেট সেক্টরে যাওয়া কর্পোরেট যায়। সেক্টরে যাওয়া যায়। এছাড়া আপনি ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যে এমসিএ যে এক্সামিনেশন হয়, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, তার যে এন্ট্রান্স এক্সামিনেশন হয় সেটা আপনি সহজে ক্র্যাক করতে পারবেন। তাই সেখান থেকে আপনি এমসিএ করে আবার গ্র্যাজুয়েশনের পরে আবার একটা চান্স আছে, মাস্টার্স অফ কম্পিউটারে অ্যাপ্লিকেশন আপনি করে আবার কর্পোরেট সেক্টরে যেতে পারেন। আর কম্পিটিটিভ এক্সামের তো আপনার কাছে রাস্তা অলওয়েজ খোলা আছে, আপনি গ্র্যাজুয়েশনের সাথে সাথেই সেটা আপনি ট্রাই করতে পারেন। কারণ আপনি গ্র্যাজুয়েশনের ম্যাথ শুরু করে দিয়েছেন মানে আপনি ম্যাথামেটিক্সে মোটামুটি এক্সপার্ট হয়ে গেছেন। কম্পিটিটিভ এক্সামের ম্যাথ আর আপনার কাছে খুব কিছু কঠিন মনে হবে না তখন। তার মানে ম্যাথামেটিক্সের উপর গ্র্যাজুয়েশন করার পর তার মানে অনেক দিকে রাস্তা, তার মানে অনেক খুলে দিকে গেছে, রাস্তা খোলা আছে, মানে বিভিন্ন অনেক রকম আমি সেই ক্র্যাক করে এক্সাম, আমি তারপর কিছু কোর্স করে বা কিছু একটা করে আমি আবার অন্য কোনো দিকে যেতে পারি। অবশ্যই। মেইন কথা, আপনি যদি ওই
জঙ্গল বুক সিনেমাটা দেখে থাকেন, জঙ্গল বুকের একটা লাস্ট সিনে আমার মনে আছে, আমি ছাত্রছাত্রীদের এই কথাটাই সবসময় উদাহরণ হিসাবে দিই। আচ্ছা। লাস্ট সিনে যখন হচ্ছে লড়াই হচ্ছে শের খানের সাথে মৌংলির, মৌংলি ছুটে যাচ্ছে যে আমি লড়াই করব শের খানের সাথে, তখন তাকে ওই যে ভালুক যে বলছিল যে দেখো আমাদের কাছে আমার গায়ে লোম আছে, ওর হচ্ছে নখ আছে, প্রত্যেকের এক একটা স্পেশালাইজেশন আছে। মানুষের স্পেশালাইজেশন হচ্ছে মানুষের ব্রেন। তুমি চাইলে বাঘের মতো লড়াই করতে পারবে না, তুমি চাইলে ভালুকের মতো লড়াই করতে পারবে না, তাহলে তোমার যেটা আছে সেটা কাজে লাগাও। এবার আপনার ব্রেনটাকে তাহলে আপনাকে স্ট্রং করতে হবে। এবার কোনো জিনিস স্ট্রং কি করে হয় না, সেটা হচ্ছে কালচার করে। এবার কালচার কিসে হবে স্ট্রং, সেটা হচ্ছে একমাত্র ম্যাথ, একমাত্র ম্যাথ। তাই কখনোই ম্যাথ বিমুখ ছেলেদের করানো যাবে না। যত আপনি ম্যাথ করাতে থাকবেন, ছোট থেকে কম লেভেলেরও ম্যাথ করান, কিন্তু ওতে ব্রেনের কালচার হচ্ছে, আর ব্রেন যত ধারালো হবে আপনার, তত আপনি যে কোনো রুটে আপনি সাকসেস পাবেন। মানে যেহেতু বলতে চাইছেন ম্যাথ মুখস্থ করে যেহেতু হয় না, না। সেখানে উপস্থিত বুদ্ধির প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। সেই কারণে বলছেন ম্যাথটা মানে ব্রেনের জন্য মানে প্রচুর Obviously. এফেক্ট মানে ফেলে এবং ব্রেনকে মানে সার্ভ সেটা করে। তবে ওই ম্যাথ নয় আর কি, যেটা বললেন আপনি মুখস্থ বিদ্যার কথাটা উঠে এলো, ওই ম্যাথ নয় যে আমি প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস এমন করলাম মুখস্থের মতো করে ফেললাম, গিয়ে সেখানে পরীক্ষা হলে কমন কোশ্চেন চলে এলো, আমি অ্যান্সার করে দিয়ে চলে এলাম, সেই ম্যাথের কথা বলছি না আমি। ম্যাথ যেটা হচ্ছে ফিল হয় ভেতর থেকে, যে আমি কঠিন কঠিন একটা প্রবলেম সলভিং এর মধ্যে যে আনন্দ যখন পাওয়া যায় যে আমি প্রবলেমটা সলভ করতে পেরেছি, সেই ম্যাথামেটিক্সের কথা বলছি আমি। বাহ। আচ্ছা, আমি আরেকটা বিষয় জিজ্ঞেস করি, মানে এটা আমার মনে হলো জিজ্ঞেস করি আপনাকে। যেন আমার মনে পড়ছে কথা বলতে তো, ছোটবেলায় যখন করতাম অঙ্ক, কেশব নাগ, এই কথাটা মানে এটা শোনেনি মনে হয় না এরকম কেউ এখনো পর্যন্ত জেনারেশন আছে বলে। হ্যাঁ, এবং উনি তো সেইভাবে তো বই করেছেন, এবং তখন মনে হতো যে করতে গিয়ে দাঁত ভেঙে যেত করতে করতে ক্যালকুলেশন। এরকম কি আপনার কোনো সময় কোনোদিনও মনে হয়েছে যে আপনি যদি কোনো সময়, যেহেতু আপনি ডক্টরেট করেছেন, পিএইচডি কমপ্লিট করেছেন, তো আপনি তো অনেক থিসিস পেপার লিখেছেন, তো আপনার কি কোনো সময় মনে হয়েছে যে আমিও একটা যদি কোনো সময় পাই কোনো বই এরকম আমিও লিখবো বা আমি করতে চাই, বা আপনার আমি জানি না লেখা আছে কিনা কোনো বা কিছু? না, বই অ্যাকচুয়ালি লেখার সময় হয়নি, তবে বই লিখছি আমি। আচ্ছা কিন্তু সেগুলো গ্র্যাজুয়েশন বেস করে, গ্র্যাজুয়েশন আচ্ছা। এবং ওই কোশ্চেন অ্যান্সার বেস করে কিছুটা স্কুল সার্ভিস কমিশনের দিকে আচ্ছা। মাথায় রেখে আমি ও। লিখছি। তো সময় লাগছে প্রচুর, যেহেতু এখন খুব বিজি হয়ে গেছি। ওগুলো প্রত্যেকটার এক একটা সময় থাকে, একটা মাঝে একটা স্টেজ আসে যখন টাইম পাওয়া যায় না, আবার কিছুদিন পরে হয়তো ফ্রি হয়ে যাব, তখন আরো হাতে সময় পাওয়া যাবে। কিন্তু ওই লেভেলের এইচএস এর লেভেলের বই লেখার কথা সেইভাবে ভাবিনি, কারণ ওই জায়গা থেকে তো ডিটাচ হয়ে যাচ্ছি ক্রমশ। এইচএস এর এখন হয়তো আমাকে ম্যাথ করতে দিলেও আমার পক্ষে একটু সলভ করা ডিফিকাল্ট হয়ে যেতে পারে, আশা করি হবে না। তাও বলছি আর কি, যেহেতু ওখান থেকে ডিটাচ হয়ে যাচ্ছি, তাই যে লেভেলটাতে আমি আছি সেই লেভেলটার উপরে বই লেখার আমি মানে চেষ্টা যেহেতু করছি। আপনাদের ধরনটা আলাদা, ম্যাথ করার যে ধরনটা এর সাথে পুরোটাই Obviously, আলাদা। এখানে গ্র্যাজুয়েশন থিওরিম বেসড, আর এইচএস পর্যন্ত প্রবলেম বেসড। ওখানে থিওরিমের খুব একটা নেই। আচ্ছা, আমি আবার শুনেছি নাকি মানে মাস্টার্স করতে গেলে ওখানে আবার ম্যাথে নাকি কিছু কি অ্যাপ্লাইড ম্যাথ বা কি এরকম টাইপের কিছু, মানে ওরা আবার ভাগ স্পেশালাইজেশন হ্যাঁ। বিভিন্ন রকম আছে শুনেছি। ম্যাথামেটিক্সটা দুটো ভাগে ভাগ আছে। আচ্ছা, যখন আপনি মাস্টার ডিগ্রিতে যাবেন, একটা হচ্ছে হ্যাঁ। অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স আর একটা হচ্ছে পিওর ম্যাথামেটিক্স। মানে দুটোর মধ্যে যদি সংক্ষেপে সহজভাবে কিছু পার্থক্য মানে? সেটা বোঝানো মুশকিল আপনাদের কাছে। পিওর ম্যাথামেটিক্স মানে আপনি যেটা বোঝাতে পারি, অ্যালজেব্রা তো নাম শুনেছেন, হ্যাঁ, একদম। অ্যালজেব্রা আর ক্যালকুলাস কি নাম শুনেছেন, হুম। ক্যালকুলাস, অ্যানালাইসিস, এগুলো হচ্ছে পিওর ম্যাথামেটিক্স। আচ্ছা আমার এতে যে পিওর ম্যাথামেটিক্স মানে যেটা আপনি বুঝতে পারবেন না যে এটা বাস্তবে কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে, সেটা হচ্ছে ও, পিওর ম্যাথামেটিক্স। আচ্ছা ঠিক আছে, ওর বাস্তব অ্যাপ্লিকেশন আছে, সবকিছুরই আছে বাস্তব অ্যাপ্লিকেশন, কিন্তু সেটা হচ্ছে আমরা খালি চোখে খালি দেখতে চোখ, পাবো না যে আচ্ছা। এটা কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে। যেমন আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এক্স অ্যালজেব্রা এক্স ওয়াই জেড আমরা শিখছি, কি হ্যাঁ। কাজে লাগবে আমাদের, হ্যাঁ, হ্যাঁ। বরং পাটিগণিত শিখছি, সুদ কষা, এটা হচ্ছে কাজে লাগছে। কাজে লাগছে, ঠিক। হ্যাঁ, লাভ ক্ষতি শিখছি, সেটা কাজে লাগছে। ভেলোসিটি টাইম শিখছি, সেটা কাজে লাগছে। কিন্তু এই এক্স ওয়াই জেড আমার কি কাজে লাগবে? তো সেটা ওই যে বললাম যে ওটা হচ্ছে পিওর ম্যাথামেটিক্স, যেটা হচ্ছে আমরা খালি চোখে দেখতে পাবো না এটা আচ্ছা। কোথায় কাজে লাগছে। আচ্ছা আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, যেটা হচ্ছে মোটামুটি খালি চোখে দেখতে পাবেন যে এটা কোথায় কোথায় কাজে লাগছে। যেমন ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা হচ্ছে প্রায় সব জায়গাতেই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, প্রায় সব আচ্ছা। জায়গাতেই অ্যাপ্লাই হয়। এটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স।
আচ্ছা, আর এই যে দুটো স্ট্রিম যে থাকে মানে ওতে কি চুজ করা নিয়েও কিছু চাকরির ক্ষেত্রে আবার আলাদা আলাদা তখন রাস্তা খোলে, না একই ব্যাপার দুটো মানে? ম্যাথামেটিক্সে সাধারণত যখন কলেজ সার্ভিস কমিশনের দিকে যাওয়া যায় ওটা এমন কিছু ম্যাটার করে না। আচ্ছা। সব রকমের ইন্টারভিউ বোর্ডে সবাই থাকেন, পিওর ম্যাথামেটিক্সেরও লোক থাকেন, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সেরও লোক থাকেন। এবার কখনো যদি পিওর ম্যাথামেটিক্সের পাল্লা ভারী হয়ে যায় তখন হচ্ছে অ্যাপ্লাইডে যারা স্টুডেন্ট যাচ্ছে তাদের একটু টাফ হয়ে যায় ইন্টারভিউ। আচ্ছা। না হলে এমন কিছু ম্যাটার করে না। আচ্ছা, দৈনন্দিন জীবনে আমরা গণিতের ব্যবহার কোথায় কোথায় করে থাকি? দৈনন্দিন জীবনে আমরা ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত পুরোটাই তো গণিতেরই ব্যবহার করছি। যে আমরা টাইম দেখছি, টাইম ক্যালকুলেশন করছি, সেটাও গণিতের ব্যবহার। যে তারপরে যে বাজার করতে যাচ্ছি সেখানেও গণিতের ব্যবহার। তারপরে যে আমরা অ্যাকচুয়ালি কুকিং এর কথাও যদি বলেন সেখানেও ম্যাথামেটিক্সের অ্যাপ্লিকেশন আছে, কারণ কত টাইম ধরে ভাত ফোটালে ভাত সেদ্ধ হবে সেটাও তো একটা ম্যাথামেটিক্স। তারপরে আপনি আপনার চাকরি ক্ষেত্রে যাচ্ছেন সেখানেও ভেলোসিটি ডিস্টেন্সের ব্যাপার আছে, সেটাও ম্যাথামেটিক্স। স্যালারি ড্র করছেন সে তো ফুললি ম্যাথামেটিক্স। তারপরে আপনি দিনের শেষে এসে যদি বাড়িতে ধরুন ইলেকট্রিসিটি জ্বালাচ্ছেন সেখানেও যদি একটু ভাবেন কত ইলেকট্রিক কনজিউম করছে, কত ইউনিট কারেন্ট পড়ছে, সেগুলোও ম্যাথামেটিক্স। আপনি তো আমাদের ডেইলি লাইফে পুরোটাই ম্যাথামেটিক্স আমরা ইউজ করছি, এবং টুকটাক ম্যাথামেটিক্স সবারই জানার দরকার। না জানলে অনেক ক্ষেত্রে বহু ক্ষেত্রে ক্ষতি হয়ে যায় না জানলে। না, আমি একটা ছোট্ট উদাহরণ দেব। যে ধরুন লোন, লোন আপনি একটা বাইক কিনতে গেছেন, ঠিক। সেই বাইক কিনতে গিয়ে আপনাকে ওখানে যারা বসে আছে ফাইন্যান্সার তারা বলছে যে আমার বাইকের রেট অফ ইন্টারেস্ট কত, না রেট অফ ইন্টারেস্ট খুব কম, 8% অনলি। আচ্ছা। বাকিটা বললো না, ঠিক আছে। আচ্ছা। অথচ ব্যাংকে যাচ্ছেন, ব্যাংকে গিয়ে রেট অফ ইন্টারেস্ট কত, না 11.5%। আপনি মনে হবে যে হ্যাঁ এই তো 8% অনেক কম, এখানে নিয়ে নিল। কিন্তু দিনের শেষে যখন আপনি লোন শোধ করতে যাচ্ছেন যে আপনার অনেক টাকা বেশি সুদ পড়ে গেল। বা যদি আপনি সেই মুহূর্তে আর ডিটেলস না জিজ্ঞেস করেন যে কত ইএমআই পড়ছে, কত কি করছে, আপনি জিজ্ঞেস করলেন, আপনি 8% আর 11.5 শুনে আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমি এটাই নেব। দুটোর ডিফারেন্স হচ্ছে, ও বলেছে 8% ফ্ল্যাট রেট অফ ইন্টারেস্ট, সরল সুদ, আর ওটা হচ্ছে 11.5% রিডিউসিং রেট অফ ইন্টারেস্ট। সরল সুদের নিয়ম হচ্ছে যে আমি ধরুন 1 লাখ টাকা লোন নিলাম 5 বছরের টার্মে, 8% হার সুদে আমি 5 বছরের তার সুদ কষে ফেললাম। আচ্ছা। দিয়ে সেটা প্রিন্সিপালের সাথে যোগ করে দিলাম, যোগ করে আমার 60টা ইএমআই হবে, ডিভাইডেড বাই 60 করে দিলাম। তাহলে এখানে আপনি যে টাকা দিলেন ইএমআই হিসাবে তার কোনো এফেক্ট পড়লো না। রিডিউসিং রেট অফ ইন্টারেস্টে হচ্ছে আপনি ধরুন 1 লাখ টাকা লোন নিলেন, আপনি ইএমআই দিচ্ছেন 10,000 টাকা, প্রথম মাসে 10,000 টাকার মধ্যে 8,000 টাকা আপনার ইন্টারেস্ট কাটলো, তাহলে 2,000 টাকা আপনার প্রিন্সিপাল কমলো। পরের মাসে হচ্ছে আপনার 98,000, ওই যে প্রিন্সিপাল কমেছে তার উপরে ইন্টারেস্টটা ক্যালকুলেশন হবে। এবার এগুলো নিয়ে এখন এত ভাবার দরকার নেই, কিন্তু আপনাকে টার্মটা জানতে হবে, জিনিসটা জানতে হবে। ফোনেই আপনি খুললেই ফোনেই ইএমআই ক্যালকুলেটর আছে, সেখানেই গিয়ে আপনি ফ্ল্যাট রেট অফ ইন্টারেস্ট আর ফ্লোটিং রেট অফ ইন্টারেস্ট, রিডিউসিং রেট অফ ইন্টারেস্ট আপনি দেখবেন। দেখলে আপনি ডিফারেন্স পেয়ে যাবেন যে 1 লাখ টাকার যদি আমি 8% হার সুদে 5 বছরে ফ্ল্যাটে নিই তাহলে কত ইন্টারেস্ট দেবো, আর যদি রিডিউসিং এ নিই তাহলে কত নেব। আরও একটা মজার ব্যাপার আপনাকে বলি। ধরুন আপনি লোন করেছেন, ধরুন আপনি 10 লাখ টাকা লোন করেছেন, আচ্ছা, 6.6% রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। আর আপনি আপনার কাছে কোনোভাবে টাকা চলে এলো, একটা বাড়ি বিক্রি করে বা জায়গা বিক্রি করে আপনি 10 লাখ টাকা পেয়ে গেলেন। সাধারণ মানুষ সাধারণত সেটাই করবে যে আমি লোন শোধ করে দিই, মুক্তি পেয়ে যাই। একদম। কিন্তু আপনি ইএমআই ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখুন, আপনি 10 লাখ টাকা 6% রেটে যদি আপনি 10 বছর ধরে দেন, আচ্ছা, তাহলে হচ্ছে সুদ দিচ্ছেন কত। আর আপনি ওই 10 লাখ টাকা যেমন ওটা যেমন চলছে, লোন যেমন চলছে চলুক, ওই 10 লাখ টাকায় ওই 6% হার সুদেই আপনি যদি ফিক্সড ডিপোজিট করে দেন তাহলে কত পাচ্ছেন দেখবেন। তার মানে বলছেন ওতে প্রফিট বেশি হবে, দেখবেন হিউজ একটা গ্যাপ পাবেন, হিউজ একটা গ্যাপ পাবেন। আমি যদি 6% রেটে ধরি, আপনি সেম রেট অফ ইন্টারেস্ট ধরি, হিউজ গ্যাপ পাবেন। দুটোর মধ্যে ম্যাথমেটিক্যাল লজিক বুঝুন। এখানে আপনার ক্রমশ ইন্টারেস্ট কমছে, আপনি একটা করে ইএমআই দিচ্ছেন, প্রিন্সিপাল কমে যাচ্ছে, তারপরে আপনার পরের মাসে ইন্টারেস্ট ক্যালকুলেশন হচ্ছে, তাহলে ইন্টারেস্ট কমছে। আর এখানে আপনার ইন্টারেস্ট বাড়ছে। প্রথম মাসে যে আপনি ইন্টারেস্টটা পেলেন সেটা হচ্ছে প্রিন্সিপালের সাথে যোগ হলো, তারপরের মাসে ইন্টারেস্টটা পেলেন সেটা প্রিন্সিপালের সাথে যোগ হলো, দিয়ে আপনার পরের মাসে ওই এক্সটেন্ডেড প্রিন্সিপালের উপর ইন্টারেস্টটা ক্যালকুলেশন হলো। মানে বলছেন এটা ব্যাংক আছে, যেমন আমি বলি, যেমন আমরা অ্যামাজন ফ্লিপকার্টে মোবাইল কিনি, সেখানে দেখি প্রত্যেক মাসে সেম ইএমআই তো কাটছে, মানে ওখানে যে ব্যাপারটা হয় ওটা তো নো কস্ট ইএমআই থাকে।
আচ্ছা, ওরা তো মানে যদি আপনি ইন্টারেস্ট দিয়ে ইএমআই এর কথা বলেন, ওরা হচ্ছে, আমি অবশ্য সেটা ভেবে দেখিনি যে ওরা ফ্ল্যাট নেয় না ফ্লোটিং নেয়, ওরা তো এত টার্ম অ্যান্ড কন্ডিশন বলে না ওখানে। তো নো কস্ট ইএমআই তে সেইভাবে কিছু হয় না, ওরা তাহলে জাস্ট বলছেন একটা ব্যাংকে প্রসেসিং যখন হয় সেটা কি এই প্রসেসই হ্যাঁ, হয়? ব্যাংক সবসময় রিডিউসিং রেট অফ আচ্ছা। ইন্টারেস্টে দেয়। কিন্তু ওই প্রাইভেট যে কোম্পানিগুলো, যেগুলো যেগুলো বাইক ফাইন্যান্স করে, ম্যাক্সিমাম প্রাইভেট কোম্পানি, ওরা সবই কিন্তু ফ্ল্যাট রেট অফ ইন্টারেস্টে লোন দেয়। মানে তারা সেই যে প্রিন্সিপাল অফ যে মানে হ্যাঁ। যেটা আমার একদম ছিল সেটার সাথেই ক্যালকুলেট করে ওই টাকাটি প্রত্যেক মাসে কাটছে। প্রত্যেক মাসে এই নয় যে আমি শোধ করেছি কমে গেছে মানে আমার হ্যাঁ। যে কমে যাবে তা নয়। হ্যাঁ, তাছাড়া আপনি ব্যাংক লোন হলে ওখানে টার্ম অ্যান্ড কন্ডিশন যদি না থাকে আর কি, হ্যাঁ। যে আপনি প্রি ক্লোজিং আপনার কাছে কোনো টাকা এলো আপনি দিয়ে দিতে পারলেন, হ্যাঁ। বা পার্সিয়াল পেমেন্ট আপনার কাছে ধরুন 50,000 টাকা এলো, 50,000 টাকা আমি দিয়ে দিলাম, তাহলে তারপরের মাস থেকে ওই বাকি টুকুর উপরে আমার ইন্টারেস্টটা ক্যালকুলেশন হলো। এখানে কিন্তু ওই ফ্যাসিলিটিও পাবেন না। পার্সিয়াল পের তো কোনো ফ্যাসিলিটি নেই, প্রি ক্লোজিং করতে গেলে ওর একটা চার্জ কেটে দেবে, সেই মুহূর্তে আউটস্ট্যান্ডিং এর উপরে একটা 1%, অত কমও নয়, 3% মতো ওরা চার্জ কাটে। আচ্ছা, এইগুলো জানতে হয়, এগুলো তো ম্যাথামেটিক্সের সাথে সবই রিলেটেড। ঠিক। এই না এগুলো তো জিনিসগুলো বেসিক, জানতে এগুলো হয়। জানতে, যেমন আমরা যেমন মিউচুয়াল ফান্ড করি, এসআইপি করি, সেখানে আমরা দেখি কি হচ্ছে সব একদম, জায়গাতে, মানে একদম। তার ওই মানে যেটা আপনাকে উদাহরণ দিলাম ওটা তো ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে দিলাম, ওইটাই যদি আপনি এসআইপি করতেন, মানে কোনো মিউচুয়াল ফান্ডে রাখতেন, মিউচুয়াল ফান্ডে অবশ্য 1-2 বছরের কথা ভাবলে হবে না, 10 Long বছর, term, আমি হ্যাঁ। 10 বছরই বলেছি। হ্যাঁ। তো মিউচুয়াল ফান্ডে প্রায় 12% মিনিমাম রিটার্ন পাবেন। ঠিক। আপনি নিজে কখনো করে দেখবেন, দু রকম ক্যালকুলেটর পাওয়া যায়, গুগলে সার্চ করলেই পাবেন। একটা হচ্ছে ইএমআই ক্যালকুলেটর, সেখানে বসাবেন প্রিন্সিপাল আমার 10 লাখ টাকা, রেট অফ ইন্টারেস্ট 6% বা 8%, 10%, টেনিওর দেবেন 10 বছর। আর একটা দেবেন মিউচুয়াল ফান্ড ক্যালকুলেটর বা এসআইপি ক্যালকুলেটর, সেখানে হচ্ছে আপনি ওই লামসাম অ্যামাউন্ট দেবেন যে 10 লাখ টাকা আমি রাখছি 10 বছরের টার্মে, এক্সপেক্টেড রিটার্ন আমার 12%, অনেক সময় আরো বেশিও পাওয়া যায়। দেখবেন আপনি ডিফারেন্সটা কত হয়, শুধু দেখে আপনি হাঁ হয়ে যাবেন যে এত ডিফারেন্স। অথচ অ্যাকচুয়ালি আমরা এত ভাবনা নলেজও নেই, চিন্তাই করি না। নলেজও নেই, প্লাস আমাদের একটা মাইন্ডসেট আছে না যে লোন শোধ করে দিই, শোধ করে, ঝামেলা শেষ। ঠিকই বলেছেন কথা। তার মানে যা বুঝলাম আপনার কথা থেকে যে মানে প্রত্যেকটা পদক্ষেপে আমরা অঙ্কের ব্যবহার করেই চলেছি, কিছু একদম। জানতে আবার কিছু নিজের অজান্তে। সেটা তো আমরা ডেইলি লাইফে করছি, হায়ার স্টাডিজেও সেম জিনিস। হায়ার স্টাডিজেও একদম পিওর লিটারেচার সাবজেক্ট যেগুলো ছেড়ে দিন, বাংলা, ইংরেজি, সংস্কৃত এগুলো, বা পিওর আর্টস সাবজেক্ট এগুলো ছেড়ে দিন, বাকি সায়েন্স তো সবাই, ফিজিক্স তো ম্যাথ ছাড়া অচল, কেমিস্ট্রি, বায়োলজি, সব সাবজেক্টেই ম্যাথ লাগবে, জিওগ্রাফি, আর্টসের জিওগ্রাফি, মধ্যে। সবে ম্যাথ ছাড়া কোনোটাই চলবে না। এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, সব কিছু আপনি যেখানেই যাবেন ম্যাথামেটিক্সের অ্যাপ্লিকেশন লাগবে। কম্পিটিশনে এটাই তো হয়, মানে মুখস্থ করে হয়তো করে গেল কিন্তু ম্যাথে কি আটকে গেল, সেখানে নাম্বার পেল না, ম্যাথে আটকে গেল। এরকম বহু আর হয়েছে। ডেইলি লাইফে আপনি তো ছোটখাটো ওই সুদের আপনাকে কথা বললাম, হ্যাঁ। ফিক্সড ডিপোজিটের কথা বললাম, এছাড়াও আপনি ধরুন বাড়ি করছেন, বাড়িতে যে টাইলসের হিসাব কিভাবে হয়, ঠিক স্কোয়ার ফিট স্কোয়ার হিসেবে ফিটে যে হয়, করে, হ্যাঁ হ্যাঁ। যে মিস্ত্রি সে জানে কি যে লম্বা চওড়া গুণ করে দেবো হয়ে যাবে, সে আর অত ডিপে জানে না, ঠিক আছে, যদিও ওদের সাথে আপনি তর্কে পারবেন না, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, ওটা এরিয়া ক্যালকুলেশন করা হচ্ছে, একটা রেক্টেঙ্গুলার স্পেসের এরিয়া মানে লেন্থ ইনটু ব্রেথ, তাহলে ওটা ফুললি পরিমিতি থেকে আসছে, ওটাও হচ্ছে আমাদের ছোটবেলায় শেখানো হয়। অ্যাকচুয়ালি আমাদের ক্লাস 10 পর্যন্ত কিন্তু যে ম্যাথটা শেখানো হয়, যেটা ওই বীজগণিতটা বাদ দিয়ে, ওটা বীজগণিতটাতেও কিন্তু অনেক কিছু আছে, কারণ বীজগণিত না জানলে তো আমি এগুলো সলভ করতে পারবো না, ওই এক্স না জানলে ঠিক। এগুলো সলভ করতে পারবো না। বাকি ম্যাক্সিমামটাই কিন্তু আমাদের ডেইলি লাইফের কথা ভেবে সলভ করানো হয়, ডেইলি লাইফের কথা ভেবে ওটা শেখানো হয়, পুরোটাই লাভ ক্ষতি, সময় দূরত্ব, তারপরে এই সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, যে উদাহরণ আমি আপনাকে দিলাম, এগুলো কিন্তু সবই আমাদের শেখানো হয়, প্লাস পরিমিতিতে যে জিনিসগুলো আছে সেগুলো সব শেখানো হয়। এবং আপনি একটা মজার জিনিস দেখবেন, এটা বাংলা মিডিয়ামে হয়, কিন্তু ইংলিশ মিডিয়ামে এখন বইগুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন পড়তাম একটা অঙ্ক এত বড় বড় অরুণ বাবু এত পার্সেন্ট হার সুদে পোস্ট অফিস থেকে এত পার্সেন্ট টাকা নিলেন, উনি আবার ব্যাংক থেকে এত পার্সেন্ট নিলেন। 1-2 বার যখন ট্রেনিং হয়েছিল তখন আমি বলেওছিলাম যে এত বড় অঙ্কটা দেওয়ার কি দরকার আছে, আমার তো জিসটা তো ছোট না, ওই অঙ্কটা এত বড় দেওয়ার মানে ছাত্রকে, স্টুডেন্টকে ওটাও বোঝানো যে পোস্ট অফিস থেকে বেশি হারে সুদ পাওয়া যায়, ব্যাংক থেকে তুলনামূলক কম হারে সুদ পাওয়া যায়, এর মধ্যে কিন্তু অনেকটা ইনার মিনিংও আছে, অনেক কিছুই ওখানে শেখানোর আছে, যদিও সেগুলো খুব কম জনই
ক্লাসে বুঝতে বলে পারে বা বলে। না, বলেও কম, কারণ সিলেবাস শেষ করার ব্যাপার থাকে, অঙ্ক বোঝানোর ব্যাপার থাকে, এমনি অঙ্ক বুঝতে পারছে না বাচ্চা, তাকে আবার অঙ্কের ভেতরের বাংলাটা বোঝাবে, ভাষা বোঝাবে, সেটা অনেকে করতে চায় না। কিন্তু প্রত্যেকটা দেখবেন পাটিগণিতে যে এত বড় বড় এক একটা প্রবলেম, প্রত্যেকটা ভাষা আপনি পড়ে দেখবেন সেগুলো কিন্তু রিয়েল লাইফের নলেজ আছে ওর মধ্যে। ঠিক। আচ্ছা, আমরা তো যেমন এই অঙ্কের কথা বলছি, এই অঙ্কের সৃষ্টি তো আর আজ নয়, হাজার হাজার, মানে বলতে পারি এক ধরনের মানুষও যখন সৃষ্টি হয়নি তারও আগে হয়তো এই গণিতের সৃষ্টি হয়তো হয়েছে কোনো রকম ভাবেই। তো এই প্রাচীন গণিত সম্পর্কে যদি কিছু ধারণা দেন, মানে তার যদি ইতিহাস বা কিছু যদি বলেন একটু। গণিত হচ্ছে খুবই প্রাচীন সাবজেক্ট, খুবই প্রাচীন সাবজেক্ট। যবে থেকে সভ্যতার আবিষ্কার হয়েছে তখন থেকেই প্রায় গণিতে, মানে ক্যালকুলেশন জিনিসটা না থাকলে মানুষের আজকে চাকাও আবিষ্কার হতো না। চাকা যে আবিষ্কার হয়েছিল সেটাকেই আমরা তো বলি বিজ্ঞানের প্রথম আবিষ্কার, আগুন, তারপরেই ধরতে পারেন চাকা। তো সেই চাকা তো পুরোপুরি ম্যাথামেটিক্যাল কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে, একটা সার্কেলের উপর দাঁড়িয়ে আছে। তো তাই বহু প্রাচীন যুগ থেকে ম্যাথামেটিক্সের আবিষ্কার হয়েছে। এবার সেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রত্নতান্ত্রিক নিদর্শনে সেগুলো পাওয়া যায়। বিভিন্ন জায়গাতে আমাদের ইন্ডিয়াতেও রয়েছে, মিশর, গ্রিস, বিভিন্ন জায়গাতে রয়েছে। এবার আমাদের যে ইন্ডিয়ার যে প্রাচীন ধর্মগ্রন্থ যেটা হচ্ছে বেদ, বেদের মধ্যে সবচেয়ে প্রাচীন যেটা হচ্ছে ঋগ্বেদ, সেই ঋগ্বেদে কিন্তু প্রচুর ম্যাথামেটিক্যাল জিনিসপত্র বলা আছে। আচ্ছা, ঠিক আছে, সূত্র বলে একটা সূত্র আছে যেখানে অনেক কিছুই বলা আছে ম্যাথামেটিক্সের, যেগুলো কিন্তু পরবর্তীকালে আমরা বাইরের লোকের কাছ থেকে শুনছি। আচ্ছা, কারণ ইন্ডিয়ার যে ঐতিহ্য, ইন্ডিয়ার যে স্টাডি, সেগুলো কিন্তু খুব একটা আবিষ্কার হয়নি, খুব একটা আলোচনা হয়নি, কারণ ইন্ডিয়া বছরের পর বছর পরাধীনই ছিল। শক, হুন, দল, পাঠান, মুঘল, তারপর ইংরেজ, এরা এসে হামলা করে গেছে, এবং একটা সভ্যতাকে দমিয়ে রাখার জন্যে সবচেয়ে বেস্ট হচ্ছে যে তার এডুকেশন সিস্টেমকে নষ্ট করো আগে। ঠিক। কিছুটা এখনকার হচ্ছে যে পলিটিক্স, কিছুটা সেটাই করছে, একই জিনিসই করছে। তখনও তারা এসে সবাই আগে ফার্স্ট টার্গেট কোথায় কি আছে, না হলে আমাদের এত বড় বড় ইউনিভার্সিটি ছিল, নালন্দা ইউনিভার্সিটি, তক্ষশিলা একদম, ইউনিভার্সিটি, একদম। তখনকার যুগে এত বড় বড় ইউনিভার্সিটি এত ছিল, বড়। ওরা এসে ফার্স্ট কাজ করেছে ওগুলো ধ্বংস ধ্বংস করেছে। করে, ঠিক বলেছেন। এছাড়াও যে মন্দিরগুলো, গুরুকুল ছিল, সেই মন্দিরগুলোর উপর ক্রমশ অ্যাটাক করে গেছে। ঠিক। তো সেই জন্য আমাদের যে আবিষ্কার ছিল, আমাদের যে ম্যাথামেটিক্যাল ইনভেনশনগুলো ছিল, সেইভাবে ফোরকাস্টই হয়নি। এখান থেকে তো সব চুরি হয়ে চলে গেছে বাইরে। এবার সেগুলো আছে, নষ্ট হয়ে গেছে, কেউ কেউ সেখান থেকে তৈরি হচ্ছে। প্লাস এখনও আমরা, তখনও ছিলাম, এখনও আমরা সেই ফরেন কান্ট্রির উপর ডিপেন্ডেন্ট। এখনও আমরা যদি কিছু একটা নতুন ইনভেনশন করি, সেই ফরেন কান্ট্রির অথরাইজেশনের উপর তারা ঠিক বললে তখন ঠিক। আচ্ছা। আমাদের দেশে এখন আমরা যে জার্নাল, একটা পেপার পাবলিশ করি, সেই পাবলিশ তখনই আমরা শ্রেষ্ঠ বলে, ভালো বলে ধরবো যখন যদি সেটা ফরেন কোনো জার্নালে পাবলিশ হয়। আচ্ছা, ঠিক আছে, এখনো তাই আছে সিস্টেমটা। তো সেই তাও বলবো যে আমাদের যে ঋগ্বেদ, যেটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 700-800 বছর আগে বা আরো আগে, সেখানে কিন্তু এই পিথাগোরাসের উপপাদ্য এর ব্যাখ্যা করা আছে, দশমিক সংখ্যার ব্যবহার করা আছে, জিরো আবিষ্কার করা আছে, যজ্ঞের বেদি তৈরির যে নিয়ম, সেই যজ্ঞের বেদি তৈরির নিয়মে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য কিভাবে অ্যাপ্লাই করা আছে সেখানে কিন্তু বলা আছে। আচ্ছা। অথচ আমরা পরে পড়ছি পিথাগোরাসের নাম দিয়ে ওই উপপাদ্য, যেটা কিন্তু আমরা মানে আগে বহু থেকে আগে যেটা আমাদের ইন্ডিয়াতে আচ্ছা। ইউজও হচ্ছে অলরেডি, মানে শুধু সূত্র নয়, যেটা হচ্ছে রিয়েল লাইফে ইউজ হচ্ছে। তো ক্রমশ এগুলো আবিষ্কার হচ্ছে। এখনো আমাদের ম্যাথামেটিশিয়ান, বেশ কিছু ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ান লেগে আছেন ওই প্রাচীন যুগের লিপি, পুঁথি, সেগুলো পড়ে, সেগুলো এক্সপ্রেশন বের করে। যার মধ্যে যাদবপুর ইউনিভার্সিটির একজন স্যার আছেন, উনি প্রচুর কাজ করেছেন, ওনার লেকচারও আমি শুনেছি, বেশ ভালো লাগে শুনতে। উনি সব প্রাচীন পুঁথি থেকে, সেখান থেকে কিভাবে ম্যাথামেটিক্যাল ওটা এক্সপ্রেশনটা এসছে। যাদবপুর নয়, সরি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পার্থবাবু আছেন, উনি করেছেন, বেশ ভালো লাগে শুনতে। তো প্রাচীন ম্যাথামেটিশিয়ানদের মধ্যে আমাদের যে আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্তের সূত্র তো আমরা পড়ি, এখনো তো এতে পড়ি, আমাদের মাধ্যমিকেও আছে ব্রহ্মগুপ্তের সূত্র। ওনারা প্রচুর অবদান রেখে গেছে ম্যাথামেটিক্সের উপরে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ত্রিকোণমিতিতে অবদান রেখে গেছেন, জিরো আবিষ্কার করেছেন, দশমিক সংখ্যা আবিষ্কার করেছেন, ওই যে বললাম পিথাগোরাসের উপপাদ্য আবিষ্কার করেছেন, বিভিন্ন রকম জায়গাতে আবিষ্কার করে গেছেন। তো সেটা, সেই আবিষ্কারটা তো আর এইরকম নয় যে আমরা যেটা পড়ছি সেটা নয়, সেই আবিষ্কার অন্যভাবে আছে। তো সেটাকে ক্রমশ মডিফাই করে করে, তাকে আরও আপগ্রেড করে করে আমরা যেটা স্টাডিতে পড়ছি সেটা মডিফাইড ভার্সন তার। বাহ।
তাহলে কি আমাদের এই যে বললেন যে প্রাচীন গণিত বা বেদে বিভিন্ন পাওয়া গেছে, তাহলে এই নিয়ে কি আমাদের ভারতবর্ষীয় বিভিন্ন ইউনিভার্সিটিতে এই নিয়ে রিসার্চ বা এই নিয়ে হ্যাঁ, সরকার থেকে প্রকল্প মানে যাতে ওগুলোকে এগুলো মানে চলতেই থাকে? বর্তমান সরকার আবার কিন্তু আমাদের যে প্রাচীন ভারতের যে কেন্দ্রীয় সরকারের কথা বলছি, প্রাচীন ভারতের যে নলেজ তার উপর কিন্তু আবার জোর দিচ্ছে। আচ্ছা। নতুন যে সিস্টেম এসছে, ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি হ্যাঁ। গাইডলাইনে কিন্তু আবার ইন্ডিয়ান নলেজ সিস্টেম একদম কম্পালসারি করে দেওয়া হচ্ছে, আচ্ছা। যাতে সংস্কৃত ল্যাঙ্গুয়েজের উপর আবার জোর দেওয়া হচ্ছে। এবং প্রাচীন ভারতের ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উপরে যদি কেউ কিছু ওয়ার্কশপ, কেউ কিছু সেমিনার করতে চায়, তাহলে কিন্তু ফান্ডিংও করছে গভর্নমেন্ট ভালো রকম ভাবে। মানে ও। বর্তমান সরকার, কেন্দ্রীয় সরকার চায় যে আবার ওই পুরনো স্মৃতি, পুরনো সভ্যতা আমাদের, যেটা একটা এককালে আর্য সভ্যতা, শ্রেষ্ঠ সভ্যতাদের মধ্যে একটা ছিল, সেটা যেন আবার আমরা ফিরিয়ে আনতে পারি, যেটা পুরোটাই মডিফাই হয়ে বর্তমানে তো আমরা আধা ইংরেজ হয়ে গেছি। তো সেটা কিন্তু সরকার চাইছে এবং ফান্ডিংও করছে অবভিয়াসলি। বাহ। আচ্ছা, এই যে এত যে আলোচনা করলাম, আহ, তার মধ্যে ছাত্রছাত্রীদের কথা তো এলোই, মানে এই যে বিভিন্ন যে গণিতের বিভিন্ন ধরন বা পড়াশোনার নিয়ম সমস্ত কিছুতে, তবুও একটা কথা যেটা আমারও ছোট থেকে ছিলই এবং অনেকের হয়তো এখনো আছে, যে ছাত্রছাত্রীর যে অঙ্কে ভীতি, এই ভীতি দূর করা সম্ভব কিভাবে? হ্যাঁ, এবং কেন এই ভীতি জন্মায়, তার পিছনে দায়ী কে? মানে যদি বলি এক ধরনের, মানে কি কি কারণে এই ভীতিগুলো জন্মায় এবং তাকে সেখান থেকে কি করে বেরিয়ে আসা সম্ভব, তো সেটা দিয়ে একটু আপনি বলেন সংক্ষেপে। এটা কিছুটা, প্রথমেই আমি বললাম যে এটা কিছুটা একটা মিথের মতো চলে আসছে আমাদের, এবং বংশ পরম্পরায় চলে আসছে জিনিসটা, যে অঙ্ক মানে কঠিন। তো একটা বাচ্চা যখন থেকে তার পড়াশোনা শুরু হলো, তখন থেকে তার মাথায় ইঞ্জেকশনের মতো ঢুকিয়ে দেওয়া হলো, অঙ্ক ওটা তো কঠিন জিনিস, ওটা তো একটু পড়তে হবে, কঠিন জিনিস। সেই কঠিন কথাটা তার মাথায় ঢুকিয়ে দেওয়া হলো, সেই থেকে তার বাচ্চাও ছোটবেলা থেকে ভাবা শুরু করলো যে অঙ্কটা কঠিন জিনিস। আর এটা কিছুটা বংশ পরম্পরায় চলে এসছে, মানে আগে বাবা মার কাছে অঙ্ক কঠিন লাগতো, সেও হচ্ছে বলেছে যে হ্যাঁ অঙ্ক কঠিন জিনিস। এবার বাচ্চা যদি ছোটবেলা থেকে একটা ভালো ম্যাথের গাইডেন্স পায়, যে তাকে অঙ্কের ইন্টারেস্টটা গ্রো করে দিতে পারবে, একবার যদি তার মনে ইন্টারেস্টটা গ্রো করে যায়, তাহলে দেখবেন সে অঙ্ক ভালো লাগতে বাধ্য তার। কিন্তু সেটাও অনেক ক্ষেত্রে হয় না। সেক্ষেত্রে সে এমন, বাবা মা তো গাইড করতে পারছে না ঠিকঠাক করে, এমন একজনকে টিউশন দিয়েছে, সেই টিউশন মাস্টারও অঙ্ককে অঙ্কের মতো, মানে ওই প্র্যাকটিস আমি বুঝতে দুটো পেরে, করে হ্যাঁ। দিলাম, করে দিয়ে চলে গেলাম, ইন্টারেস্টটাই গ্রো হলো না। সেইখান থেকে ওই যে ভীতি চলে আসে। আর ওই ভীতি যখন আপনাকে কোনো একটা জিনিসের প্রতি আপনার ভীতি থাকবে, সেইটা দেখবেন আর আপনার ক্রমশ করতে আপনার ইচ্ছা হারিয়ে ফেলবেন, অনীহা চলে আসবে, এবং সেখান থেকে এটা আসছে। তো প্রথমত আমাদের মাথা থেকে এই জিনিসটাকে বাদ দিতে হবে যে অঙ্ক মানেই কঠিন। অঙ্কের থেকেও অনেক কঠিন কঠিন সাবজেক্ট আছে। আমার তো অঙ্কের থেকেও কেমিস্ট্রিকে অনেক কঠিন মনে হয়, কারণ অনেক অনেক মনে রাখতে হয়, অনেক সিম্বল, অনেক আইকন, অনেক কিছু মনে রাখতে হয়। তার থেকেও ফিজিক্সকে আমার কঠিন মনে হয়, কারণ সেখানে ম্যাথ তো করতেই হয়, তার সাথে সাথে আরো অনেক কিছু মুখস্থ করতে হয়, অনেক কিছু মাথায় রাখতে হয়। বায়োলজিকে তো রীতিমতো টাফ মনে হয়, যে এত এত জিনিস, এত এত টার্মকে মনে রাখতে হবে। আমার কাছে তো অঙ্ক অনেক সোজাই মনে হয়। তো একটা বাচ্চাকে যদি এই জিনিসটাই ছোট থেকে এন্থু দেওয়া হয়, না না অঙ্ক খুব সোজা, অঙ্ক এমন কিছু কঠিন ব্যাপার না, অঙ্ক ইন্টারেস্টিং, শুধু সোজা না, অঙ্ক হচ্ছে ইন্টারেস্টিং, তাহলে দেখবেন অটোমেটিক্যালি এই ভীতি ক্রমশ কমে যাবে। এবং আমি আশাবাদী যে একদিন না একদিন এটা তো হবেই, যে অঙ্ক কঠিন সাবজেক্ট এই কথাটা উঠে যাবে মার্কেট থেকে। তার মানে আপনার বক্তব্য থেকে যেটা বুঝলাম যে এক যে শিক্ষক যে সে যেন ভালো হয়, মানে Obviously. কেন তার উপরে তো সবকিছু দাঁড়িয়ে থাকে, যে উনি Obviously. কিভাবে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করছেন, Obviously. এই জিনিসটা খুবই দরকার। তখনই হয়তো, এবং এখন তারও দেখতে পাই বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, যে ম্যাথের কোনো কিছু হলে তার ডায়াগ্রাম বা যা কিছু 3D মডেলে দেখানো চলছে বা বোঝানো চলছে, সেই কারণে হয়তো আরও হয়তো বাচ্চাদের সুবিধা হতে পারে, তাই তো? যেটা যেটা বেঙ্গলি স্কুলে মনে হয় সেইভাবে তো কিছু হয় না হয়তো, এই যে আপনার এর মাধ্যমে ডিজিটালি যে ব্যাপারগুলো দেখানো বা কিছু, তো সেইগুলো কি মনে করেন যে এই ডিজিটালি সিস্টেমগুলো রাখা দরকার? তাহলে হয়তো আরও বেশি সুযোগ সুবিধা হবে বাচ্চাদের বোঝার জন্য বা তাদের জানার বেঙ্গলি জন্য। মিডিয়ামে হয় না সেটা বলবো না, বেঙ্গলি মিডিয়ামে অনেক ভালো ভালো টিচার আছেন যারা আপ্রাণ চেষ্টা করেন। এবার কি হয়, বেঙ্গলি মিডিয়ামে অবভিয়াসলি ইনফ্রাস্ট্রাকচারের একটু অভাব আছে, এবং একটু সরকারেরও সদিচ্ছার অভাব আছে যে সবাই ভালোভাবে শিখুক না শিখুক। ইংলিশ মিডিয়ামে ইনফ্রাস্ট্রাকচারটা অনেক ভালো থাকে, ওরা যে মডেল বলছেন 3D মডেল টডেল এগুলো ওদের থাকে, কিন্তু বেঙ্গলি মিডিয়ামেও সমানভাবেই চেষ্টা করেন স্যারেরা। আর
অনেকটা অবশ্যই 3D মডেল দিয়ে শেখালে, ভিজুয়ালাইজেশন থাকলে ভালো, অবশ্যই সেগুলো স্টুডেন্টদের কাজে লাগবে। মেন কথা ইন্টারেস্টটা গ্রো করতে হবে। মেন কথা ওই যে একটা অঙ্ক প্রবলেম সলভ করতে পারলে যে ভেতরে ওই আনন্দ, সেইটা গ্রো করতে হবে, যে আমি প্রবলেম একটা সলভ করতে পেরেছি। প্রবলেম সলভিং শুধুমাত্র ম্যাথেই হয়, বাকিগুলোতে তো আর প্রবলেম সলভিং হয় না, মানে স্কুল লেভেলে। হায়ার স্টাডিজে সবাই প্রবলেম সলভ করতে হয়, তো সেই আনন্দটা তো প্রবলেম সলভিংয়ে সেটা ম্যাথেই পাওয়া যায়, বাকি সাবজেক্টে পাওয়া যায় না। বাকি সাবজেক্ট হচ্ছে মাথায় রাখতে হয়, বুঝতে হয়, মাথায় রাখতে হয়। তো অবভিয়াসলি সবাই ট্রাই করছে, সবাই ট্রাই করবে। আর ইনফ্রাস্ট্রাকচার ভালো থাকার জন্য প্রাইভেট স্কুলগুলো একটু হয়তো বেশি ট্রাই করতে পারছে, কিন্তু সবাই ট্রাই করে। আর একটা কথা বলি, এটা বলতে বলতে হলো, যদি এটা হয়তো অঙ্ক থেকে একটু বাইরে বেরিয়ে হয়তো হবে, বাট কিছুটা রিলেট আছে। বাংলা মিডিয়াম স্কুলেও বাচ্চারা অঙ্ক করছে, গণিত করছে, ইংলিশ মিডিয়াম স্কুলেও করছে। এবার তো এখন ইংলিশ মিডিয়াম স্কুলে ঝোঁক তো বেশি, সচরাচর সবাই চায়ও, যাই হোক বিভিন্ন তার কারণ থাকে তার জন্য। তো এই বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামে কি, যে কোনো মিডিয়ামই হোক না কেন, যে অঙ্ক করার মধ্যে কি কিছু ব্যাপার থাকে যে না বাংলা মিডিয়াম করলে সে অঙ্ক ভালো পারবে না, ইংলিশ মিডিয়ামে আরও হয়তো আপগ্রেড লেভেলে কিছু কাজ হচ্ছে, এরকম কি কিছু হয়? মানে আপনি যেহেতু আছেন এই শিক্ষকতার লাইনে আরও উঁচু এতে, তো না না, কোনো কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স যেটা একটাই মনে হয় আমার, অঙ্ক বা সব সায়েন্সের ক্ষেত্রে একটা জিনিসই মনে হয়, যে আমরা গ্র্যাজুয়েশনে গিয়ে অঙ্কটাকে হচ্ছে ইংলিশে পড়া শুরু করেছিলাম, এইচএস পর্যন্ত অঙ্ক বাংলায় ছিল, ঠিক আছে। গ্র্যাজুয়েশনে গিয়ে প্রথম যেটা আমাদের অসুবিধা হয়েছিল, যে টার্মগুলো সব পাল্টে গেছিলো, টার্মগুলো, ঠিক আছে। যেমন আমরা বাংলায় পড়ে গেছিলাম গসাগু, ওখানে গিয়ে পড়লাম এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এখানে পড়েছিলাম লসাগু, ওখানে গিয়ে পড়লাম এলসিএম, ঠিক আছে। এমনকি বিভিন্ন জিনিসের টার্ম পাল্টে গেছিলো। এখানে ম্যাট্রিক্সের বাংলা পড়ানো হয়েছে নির্ণায়ক, ওখানে গিয়ে শুনলাম ম্যাট্রিক্স। এখানে পড়েছিলাম বহুপদী সংখ্যামালা, ওখানে গিয়ে শুনলাম পলিনোমিয়াল। তো এই প্রাইমারি একটা কিন্তু ধাক্কা ছিল, যে এতগুলো নতুন টার্ম মনে করতে হবে, ঠিক আছে। এবং সেই ধাক্কার জন্য আমরা বহু জিনিস হয়তো ছোটবেলা থেকে, এখন আমি বুঝতে পারি যে এগুলো সবই আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে, কিন্তু সেগুলো আমরা গিয়ে সেখানে ফিল করতে পারিনি যে এই জিনিসটা আমরা শিখে এসেছি। আমরা স্বাভাবিক সংখ্যা শিখেছি, ওখানে গিয়ে শুনলাম ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা যে আমাকে ছোটবেলা থেকে 1 থেকে শেখানো হচ্ছে, তাহলে আমি জানতাম না। আমি তো মনে করছি যে আমি তো ন্যাচারাল নাম্বার প্রথম শিখলাম গ্র্যাজুয়েশনে, কিন্তু যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তারা কিন্তু ক্লাস 1 থেকেই ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, প্রত্যেকটা টার্ম কিন্তু ইংরেজিতে শিখছে। এইটা একটা অ্যাডভান্টেজ আমি অবভিয়াসলি বলবো। বাট প্রবলেম সলভিং এর ক্ষেত্রে, ব্রেনের কালচারের ক্ষেত্রে কিন্তু এমন কিছু ডিফারেন্স নেই। বাংলা মিডিয়ামের বইগুলো সমানভাবেই আপগ্রেড করেছে, ইংলিশ মিডিয়ামে যেমন করেছে। এখন ওই যে প্রবলেম বেসড সিস্টেম থেকে কিন্তু বইগুলো সরে এসছে। বইগুলো বাংলা মিডিয়ামেও নিজে করি, কষে দেখি, এরকম টাইপের অনেকটা করে এসছে, কিন্তু আমাদের টিচিং মেথড এখন ওই একই রকমই আছে। আমরা সেই ওই দুটো অঙ্ক করিয়ে দিয়ে বাকি করতে দিয়ে দিই, সেই জায়গাতেই আছে। আমরাও এখনো ওই অত ডিসকাস ব্যাপারগুলো করিনি। বইগুলোতে কিন্তু সব কিছু বলা আছে, নিজের প্র্যাকটিক্যাল একটা করে দেখো, এই করো। অ্যাকচুয়ালি আমি বলছি বটে, করাগুলো মুশকিলও আছে, কারণ একটা বাচ্চাকে স্কুল লেভেলে অনেকগুলো সাবজেক্ট করতে হয়। শুধু তো আর তাকে ম্যাথের পেছনে সময় দিলে হবে না, তাকে তো অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়, তাই সব কিছু সে অত ভালোভাবে পড়তে পারে না। ঠিক এটা নতুন এডুকেশন সিস্টেমে যেটা আমি শুনেছি, যে আবার ওই পুরনো সিস্টেম ফিরে আসছে, মানে 9 থেকে আবার সায়েন্স আর্টস একটা ভাগ হয়ে যাওয়ার ব্যাপার আসছে। আমি মনে করি এটা ভালো। যে ছেলেটা সায়েন্সে যাবে, তাকে কেন ইতিহাস, ভূগোল এত কিছু মুখস্থ করার তো কোনো মানে হয় না। একটা বেসিক হিস্ট্রি, বেসিক জিওগ্রাফি জানলেই তো হলো, আর বাকি কিছু যা লাগবে পরে সে শিখে নিতে পারবে। তো তাকে জোর করে এই জিনিসগুলো আমাদের এখানে চাপিয়ে দেওয়া হয়। ঠিক। তাই সে তার যে ফেভারিট সাবজেক্ট, তার যদি ম্যাথ ফেভারিট থাকে, সেটাতে সে সময় দিতে পারছে না। এটা একটা অবভিয়াসলি কারণ হচ্ছে। আচ্ছা, এই নিয়ে নিউ এডুকেশন পলিসি আমি তো বহু বছর ধরে শুনছি যে হবে লাগু, মানে এটা কি এখনো বাকি? লাগু হয়ে গেছে তো, কেন মানে পুরোপুরি কি ব্যাপারটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে সব জায়গাতে? একটা তো সাইকেল চলে। আচ্ছা আচ্ছা। অলরেডি গ্র্যাজুয়েশন আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসিতে চলছে, যার এখন এই 5th সেমে ওরা পৌঁছালো, ঠিক আছে। যে এনইপির ব্যাচ 5th সেমে পৌঁছালো। আচ্ছা। এইবারে মজার একটা ব্যাপার হবে, এইবারে মাস্টার ডিগ্রি খালি হয়ে যাবে। হ্যাঁ, শুনলাম 4 বছরের, কারণ ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে 4 বছর, মাস্টার ডিগ্রি হচ্ছে 1 বছর। এর আগে যেটা ছিল সিবিসিএস সিস্টেম ছিল, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। সো সিবিসিএস এ 3 বছরের ব্যাচ শেষ, এরা 4 বছর পর্যন্ত গ্র্যাজুয়েশন করবে।
তাহলে এই মাঝে 1 বছর কে মাস্টার ডিগ্রি করবে? এখানে তারাই করবে যদি কেউ, এখানে একটা এক্সিট রুল বলা আছে এনইপিতে, যে কেউ যদি 3 বছর পড়ে ছেড়ে দেয়, আগে যেমন আপনি মনে করুন গ্র্যাজুয়েশন 3 শেষ করলেই সার্টিফিকেট, হ্যাঁ, তার আগে 6 মাস আগে ছেড়ে দিলেও আপনি সার্টিফিকেট না, পেতেন না। না। এখানে কিন্তু এনইপিতে সেটা বলা নেই। আচ্ছা, এনইপিতে কেউ যদি 1 বছর মানে 2টো সেমিস্টার পড়ে ছেড়ে দেয়, সেখানেও একটা সার্টিফিকেট পাবে সে, যে সে 2টো সেমিস্টার করেছে। ও 2 বছর পড়ে ছেড়ে দিলে সে ডিপ্লোমা সার্টিফিকেট পাবে। বাহ, এটা তো 3 ভালো। বছর পরে ছেড়ে দিলে সে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, আর 4 বছর করলে পাচ্ছে গ্র্যাজুয়েশন উইথ অনার্স বা গ্র্যাজুয়েশন উইথ রিসার্চ। আচ্ছা, মানে 4 বছর হলে সেটা গ্র্যাজুয়েশন উইথ অনার্স অনার্স রিসার্চ হচ্ছে, হচ্ছে। আর আচ্ছা, 3 বছর হলে সে গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছে এবং সে যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে পারছে। এবার কেউ ধরুন 3 বছর পরে গ্র্যাজুয়েশন করে ছেড়ে দিল, তারপরে তার হঠাৎ ইচ্ছে হলো যে না আমি মাস্টার ডিগ্রি করব, তখন সে গিয়ে 2 বছরের মাস্টার ডিগ্রি করবে। বাহ, এ তো ভালো, মানে ভালো। হ্যাঁ, ভালো, হ্যাঁ। অবভিয়াসলি ভালো। এবার কিছু প্রবলেম হয়ে যায়, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম হয়ে যায়। কলেজগুলো আমরা 3 বছরের কোর্সেই ক্লাসরুম সাপ্লাই করতে পারি না, টিচার সাপ্লাই করতে পারি না। যখনই সেটা 4 বছর হয়ে গেল, তখন স্বাভাবিকভাবে একটু চাপ হয়ে যাচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার আমাদের সেইভাবে ঠিকঠাক নেই, কিন্তু সিস্টেম ভালো অবভিয়াসলি। আর এটাই হচ্ছে ক্লাস 1 থেকে স্টার্ট হচ্ছে এনইপি। এটা তো আপনার এফেক্ট হতে সময় লাগবে। এটা এরা যখন মাধ্যমিকের কাছে যাবে তখন আপনি বুঝতে পারবেন এনইপির ব্যাপারটা। অলরেডি ক্লাস 7 বছরের আগে এখন 1-এ ভর্তি নিচ্ছে না, এটা তো এনইপির এফেক্টই হচ্ছে। আচ্ছা, বাই যে সেমিস্টার গুলো চালু হচ্ছে এগুলো সবই কি এনইপি না? এটা সেমিস্টারটা এনইপির নয়, ওটা এইচএস এরই সিদ্ধান্ত। আচ্ছা। এনইপির ব্যাচ যখন আসবে তখন ওই যে বললাম যে মাধ্যমিক এইচএস সিস্টেম উঠে যাবে, তখন ওটাও এই 4 বছরের একটা কোর্স হবে। এগুলো সব ফরেন কান্ট্রিতে অনেক আগে থেকেই এগুলো চলছে, আমাদের ইন্ডিয়াতে ক্রমশ আসছে জিনিসগুলো। তো আপনি তো বিভিন্ন আলোচনা করলেন এবং বিভিন্ন জনের কথা বললেন, সেখানে আর্যভট্ট থেকে বরামির বিভিন্ন জন আছেন, যাদের আমরা চোখে দেখিনি, বাট চোখে দেখেছি, মানে আমি নয়, আমাদের পূর্বপুরুষরা যারা চোখে দেখেছেন, এইরকম একজন ব্যক্তিত্ব আছেন যিনি হচ্ছেন রামানুজন, যেটা সম্পর্কে হয়তো অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। তো আপনি যদি ওনার সম্পর্কে কিছু কথা বলেন আমাদের ভিউয়ার্সের জন্য, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন। রামানুজমের নাম জানেন না এমন কোনো ইন্ডিয়ান কেউ আছেন বলে তো আমার মনে হয় না। সবাই রামানুজমের নাম আশা করি শুনেছেন, আশা করি না, আমি 100% শিওর সবাই রামানুজমের নাম শুনেছেন। রামানুজম হচ্ছেন কিংবদন্তি। ওনারা হচ্ছেন ওই বলেন না যে গিফটেড চাইল্ড, ভগবান প্রদত্ত ব্রেন নিয়ে উনি জন্মেছিলেন। 1820 সালে সম্ভবত উনি জন্মেছিলেন তামিলনাড়ুতে, এবং প্রথম থেকেই ওই একই রকম গণিতে প্রবল ইচ্ছা, গণিত নিয়ে প্রবল ইচ্ছা। অথচ বাড়ির ওনাকে নিয়ে তো অনেক সিনেমাও হয়েছে, বহু কিছু হয়েছে। মাস্টার মশাই শেখাচ্ছেন যে যে 5টা আপেল আছে, 5 জনের মধ্যে ভাগ করে দাও, তাহলে হচ্ছে সবাই একটা করে পাবে। এটা হচ্ছে ভাগের কনসেপ্ট। তাহলে রামানুজম হঠাৎ করে কোশ্চেন করে বসলেন যে তাহলে 0টা আপেল যদি 0 জনের মধ্যে ভাগ করে দিই, তাহলে কি সবাই একটা করে পাবে? এই যে চিন্তা ভাবনার তার স্টাইল, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কেউ ভেবেই দেখে না যে এটা, হ্যাঁ। তো তো এই ছোটবেলা থেকে উনি প্রবলভাবে ম্যাথামেটিক্সে ভাবতেন। নমস্য লোক, ওনার সম্পর্কে আমি বিরাট কিছু বলার যোগ্যই নই। তো তাও উনি হচ্ছেন শুধু ম্যাথামেটিক্সই পড়তেন, এটা একটা একদিকে মাইনাস পয়েন্ট। তাই উনি স্কুল লেভেলে ম্যাক্সিমাম আদার সাবজেক্টে প্রায় ফেলই করেছিলেন, সব সাবজেক্টে, কিন্তু উনি ম্যাথ ভালোবাসতেন। এবার একটা আমাদের বড় সমস্যা হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না থাকার জন্য তো বেশি এগানো খুব মুশকিল। তাও উনি ওনার নিজের আন্তরিক চেষ্টায়, উনি মনে হয় ক্লারিক্যাল জব করতেন পোর্টে, চেন্নাই পোর্টে, সেখান থেকে তিনি ফরেনে যোগাযোগ করে ম্যাথামেটিশিয়ান হার্ডির সাথে যোগাযোগ করেন, এবং উনি ওনার যে পেপার যেগুলো উনি হাতে লিখে পাঠিয়েছিলেন, ওগুলি দেখে উনি অবাক হয়ে যান। যেগুলো ফরেনে জার্নালে বিভিন্ন পাবলিশ হচ্ছে, ইনি তার সাথে ধারে কাছে কোথাও না থেকে ইনি এখানে বসে বসে সেগুলো কিন্তু সলভ করে যাচ্ছেন। মেনলি উনি পাইর উপর বিভিন্ন রকমের ফর্মুলা, নাম্বার নিয়ে উনি খুব খেলতে ভালোবাসতেন। পাই জানেন তো? পাই হচ্ছে যেটা আমরা পরিমিতিতে ইউজ করি। পাই হচ্ছে একটি অমূলত সংখ্যা, ইরেশনাল নাম্বার, যার বৈশিষ্ট্য হচ্ছে যার শেষ নেই কোনো। আমাদেরকে শেখানো হয় 22-এর 7 হচ্ছে পাইর একটা আসন্ন মান। অ্যাকচুয়ালি আবার একটু বড় হলে শেখানো হয় যে পাইর ভ্যালু 3.14, কিন্তু অ্যাকচুয়ালি পাইর ভ্যালুর কোনো শেষ নেই। 3.14159 দিয়ে শুরু হলো, আপনি গুগলে সার্চ করতে পারেন। প্রথম 10 লাখ ডিজিট, 20 লাখ ডিজিট পর্যন্ত আপনার পাইর ভ্যালু গুগলই দিয়ে দেবে। ঠিক আছে? তো এই রামানুজম পাইর আপনি যত ভ্যালু বলবেন উনি বলে দেবেন।
যে বলুন তো 1000টা পাইট মান, বলুন তো প্রথম 1000টা ডিজিট উনি নাকি বলতে পারতেন। আচ্ছা। পড়েছি ওনার বিভিন্ন জীবনীতে পড়েছি, মানে উনি এতটাই মেমোরি ছিল ওনার স্ট্রং, প্লাস এতটাই উনি ভাবতেন ব্যাপারগুলো নিয়ে। হুম। উনি নিজে আবিষ্কার করেছেন ভ্যালুগুলো, তাই তো ওনার তো ওগুলো জানার কথাই থাক। তো যাই হোক, ওই হার্ডির সাথে উনি ওনাকে ইনভাইট করেন ইংল্যান্ডে, উনি তার ডাকে যান। আর ওখানে গিয়েই আমাদের অ্যাকচুয়ালি এখানকার ওয়েদার ওখানকার ওয়েদারের ফার ডিফারেন্স থেকে ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তো ওনার একটা ওই গল্প আছে যে ওর হার্ট ডে, উনি হাসপাতালে ভর্তি আছেন, দেখা করতে এসছেন, দিয়ে বলছেন আমার, তুমি তো সবসময় নাম্বার নিয়ে খেলা করো, তো এই আমার গাড়ির নাম্বার, এই গাড়ির নাম্বারটা দেখো দেখি এর মধ্যে কোনো ম্যাথ পাও নাকি। আচ্ছা। আশা করি এখানে তুমি কোনো ম্যাথ পাবে না। না, উনি দেখার সাথে সাথেই উনি বলে ফেললেন 1729 সম্ভবত নাম্বারটা, যে কেন ম্যাথ পাবো না, এর মধ্যে ম্যাথ আছে। এটা হচ্ছে এমন একটা নাম্বার যেটা হচ্ছে দুটো কিউবের যোগফল আকারে দুভাবে সাজানো যায়। আচ্ছা। দুভাবে, মানে 1 এর কিউব প্লাস 12 এর কিউব এভাবে সাজানো। আর একটা এক্সপ্রেশন হচ্ছে 10 এর কিউব প্লাস 9 এর কিউব। এই একমাত্র নাম্বার, এটা লোয়েস্ট নাম্বার, এরপরে আরো নাম্বার আছে, বাট এটাই লোয়েস্ট নাম্বার, যেটা আমাদের সাধারণ মানুষের আবিষ্কার করতে কয়েক বছর লেগে যাবে। উনি বিছানা হসপিটালের বেডে শুয়ে শুয়ে হঠাৎ করে দেখে হঠাৎ করে ওনার মাথায় চলে এলো। ঠিক আছে, তো এইরকম অসীম ক্ষমতার, একটা ঐশ্বরিক ক্ষমতার তিনি অধিকারী ছিলেন। যদিও এই ক্ষমতাকে আমরা খুব কম বয়সে হারিয়েছি, মাত্র 32 বছর বয়সে উনি মারা গেছিলেন। মানে উনি বেঁচে থাকলে ভারতীয় ম্যাথামেটিক্সে যে কত ওনার অবদান থাকতো তার কোনো ইয়েটা ছিল না। এইরকম ম্যাথামেটিশিয়ান এখনো আমরা আর পাইনি, দ্বিতীয় আবার পাবো কিনা জানি না, তো আবার যেন পাই। বাহ, যাক, আপনার সাথে আজকে কথা বলে অনেক কিছু জানতে পারলাম, আশা করি ভিউয়ার্সরা অনেক কিছু জানতে পারলো। শেষ আমি শুধু একটাই রিকোয়েস্ট রাখবো আপনাকে, যে আপনি আমাদের এই যে জেনারেশন ইউথ বা ইয়ং জেনারেশন যারা যারা সত্যি ম্যাথকে ভালোবাসে বা যারা ম্যাথ নিয়ে সত্যি কিছু করতে চায়, তাদের জন্য যদি একটা ছোট্ট কিছু বার্তা দেন যাতে তারা মোটিভেটেড হয় এবং তারা নিজের জীবনে এগিয়ে যেতে পারে ম্যাথ নিয়ে। আমার বার্তা, ম্যাথকে ভালোবাসো, জীবনে কখনো অসফল হবে না। ম্যাথ যত কালচার করবে, কোনো দিকেই তোমাকে কেউ রুখতে পারবে না, আটকাতে পারবে না। ম্যাথ ভালোবাসো, সব সাবজেক্টই পড়াশোনা করো, কিন্তু ম্যাথ ভালোবাসো, ম্যাথ কালচার করো বেশি করে। যাক, ধন্যবাদ আপনাকে, আপনি আপনার মূল্যবান এতটা সময় দিয়েছেন এবং আপনি অনেক কিছু আজকে আমাদের বললেন, অনেক কিছু জানতেও পারলাম, ভিউয়ার্সরা অনেক কিছু নিশ্চয়ই জানতে পারবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্ট আসার জন্য। ধন্যবাদ সবাইকে।